বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 30তম পর্ব। কণ্ঠ দিয়েছেন মার্শিয়া রহমান, তাহমিনা মতিন ঝুমুর, অধরা হাসান, আনোয়ারুল আলম সজল, MM হাসান অনি, নাফিজ রেদওয়ান শান্ত, জাহান অরণ্য। সঙ্গীত আয়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 30তম পর্ব। এক অদ্ভুত অভিজ্ঞতা এতকালের চেনা জানা মানুষ এবং তাদের আচরণে যে অভ্যাস তৈরি হয়েছিল তার সঙ্গে কোনো সাদৃশ্য নেই গ্লোরিয়ার আচরণে। এতকাল দীপার মনে হতো বাঙালি মেয়ে হিসেবে এত অল্প বয়সে সে অনেক কাজ করেছে যা সাধারণ নিয়মের মধ্যে পড়ে না। স্বাধীনতার 10-12 বছর পরেও মেয়েরা শুধু মেনে নিয়ে বেঁচে থাকতেই অভ্যস্ত হয়ে গিয়েছে। অনেক ব্যাপারে জিভে কেন শব্দটি উঠে এলেও তারা সেটাকে গিলে ফেলতে পারলেই বেঁচে যায়। মাঝে মাঝে এই ধারণা তীব্র হয়েছে যে মেয়েদের বড় শত্রু হল মেয়েরাই। নলিনী কিংবা আনা জানত কি জন্যে তাকে ওই বয়সে বউ করে আনছেন প্রতুলবাবু। তারা এও জানত অতুলচন্দ্রের স্বাস্থ্য কিরকম সুস্থ, তবুও তারা প্রতিবাদ করেননি। নিজের স্বার্থে আনা তার উপকার করেছে, মেয়ে হিসেবে আরেকটি মেয়েকে সম্মান জানাতে নয়। মনোরমা তার উপর বৈধব্যের নিয়মাবলী চাপিয়ে দিতে চেয়েছিলেন। সে প্রতিবাদ করেছিল, কিন্তু প্রাথমিক অবস্থায় মেনে নিতে বাধ্য হয়েছিল। সে বিধবার মতো জীবনযাপন করুক, তা অন্তত অমরনাথ মুখ ফুটে কখনো বলেননি। অঞ্জলিও মনোরমাকে বোঝাতে এগিয়ে যাননি। সে নিজে একটু একটু করে যখন ওইসব নিয়মের পাঁচিল ভেঙে স্বাভাবিক হয়েছিল, তখন চা বাগানের বিভিন্ন কোয়ার্টার্সের বয়স্করা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতেন এই নিয়ে। রমলা সেন ব্যতিক্রম। তিনি ঔদ্ধত্য এবং স্বাধীনতা একসঙ্গে ব্যবহার করছেন। এখন মনে হয় তার অনেক কাজের পেছনে কোনো যুক্তি নেই। যেভাবে মাঝ রাত্রে জঙ্গলের রাস্তায় তিনি অমরনাথের সাইকেলে চেপে অচেনা বাড়িতে এসে রাত কাটিয়েছেন, সেটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। একটা রাত গাড়ির মধ্যে কাটালে তার যে ক্ষতি হতো, সেই একই ক্ষতি অচেনা লোকের সাইকেলে উঠলেও তো হতে পারত। কলকাতায় এসে বাসাবাড়িতে ওঠার পর যে মেয়েটির সঙ্গে তার আলাপ হয়েছিল, সে কিছুটা স্বাধীনতার সুযোগ চুরি করে নিয়েছিল। সিনেমা এবং লুকিয়ে চুবিয়ে ছেলেদের সঙ্গে মেশার মধ্যে সেই স্বাধীনতার আনন্দ উপভোগ করে তৃপ্তি পায় সে। কিন্তু তার বাইরে এই কলকাতার মেয়েরা এখনও পর্দা প্রথায় বিশ্বাস করে। রিকশায় উঠেই মধ্যবয়সী মহিলারাও পর্দা ফেলে দেন সামনে। মির্জাপুর স্ট্রিটের উল্টো দিকের বাড়িতে এক মহিলা সারা দুপুর খড়খড়ি ফাঁক করে রাস্তা দেখতেন। জানলা খুলে দেবার সাহস তার ছিল না। মাঝে মাঝে মনে হয় সাহস নয়, সংস্কারে জড়ানো মন প্রতিটি পায়ে আটকে যায়। এই যে অভিভাবকরা ছাতা মাথায় করে কলেজের ছাত্রী পৌঁছে দিচ্ছেন, ছেলে হলে দিতেন না। হয় তারা মেয়েটিকে সাবালিকা ভাবেন না, অথবা সাবালিকা ভাবেন বলেই ভয় করেন, যেন পৃথিবীর সমস্ত পুরুষ তার মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়বে একা পেলেই, এবং সেই ননির পুতুল তাদের হাতে নিজেকে তুলে দেবে। অথবা এমনও হতে পারে এরা নিজেদের মেয়েকেই সন্দেহ করেন, যেন ফাঁক পেলেই মেয়েটি কোনো গর্হিত কর্ম করতে ছটফট করবে। হ্যাঁ, ব্যতিক্রম নিশ্চয় আছে, কিন্তু এখনও তার চোখে পড়েনি। বাসে ট্রামে তার বয়সী মেয়ে একা ঘোরে না। সে শুনেছে ঘটিদের বাড়িতে নাকি এই ব্যাপারে আরও কড়াকড়ি। সেখানে দাদার বন্ধুদের দিকেও
চোখ তুলে তাকানো নিষেধ। মা মাসি না থাকলে সিনেমায় যাওয়ার কথা কেউ ভাবতেও পারে না। এখন অবশ্য ভারতে বিয়ের পিড়িতে বসতে হয় না, কিন্তু এদেশের 90% মেয়ে কুড়িতে পড়তে না পড়তেই কোনো রকমে শ্বশুর বাড়িতে চলে যায়। প্রথম রাতে গ্লোরিয়ার সঙ্গে কথা বলতে বেশ অসুবিধে পড়েছিল দীপা। ইংরেজি বলার একদম অভ্যেস নেই, তাই লিখতে আটকায় না। তার উপর গ্লোরিয়ার কথা বলার ধরন একদম অন্যরকম, একটু জড়ানো আর উচ্চারণও আলাদা। কর্তার পর ক্রিয়া এবং তার কাল নিয়ে মোটেই মাথা ঘামায় না সে। মাঝে মাঝে কর্তা ব্যবহার না করে 2-3টি শব্দ মনের কথা বোঝায়। বিছানাপত্র সাজিয়ে জুতো খুলে বিছানায় বাবু হয়ে বসতেই ওর কাছে আরও 2টি মেয়ে এসেছিল। 3জনেই লিভিংস্টোন নামে একটা শহরে থাকত। নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি হাসাহাসি করল ঘণ্টাখানেক। গ্লোরিয়া তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। যে মেয়েটির নাম লুসাকা, সে বলল, Your name, beautiful. গ্লোরিয়া তাকে দীপাবলি শব্দটির অর্থ বুঝিয়ে দিয়েছিল। দীপা জানতে চাইল লুসাকা শব্দটির মানে কি। মেয়েটা হেসে গড়িয়ে পড়ল, তারপর হাত নাড়তে নাড়তে বলল, আমি জানি না, আসলে জাম্বিয়াতে একটা শহর আছে যার নাম লুসাকা। আমার মা সেই শহরের মেয়ে, তাই আমার নাম রেখেছিল লুসাকা। এই সময় গ্লোরিয়া একটা সিগারেটের প্যাকেট বের করল, করে প্রথমে দীপার দিকে সেটা এগিয়ে ধরল। দীপা মাথা নাড়ল। আমি সিগারেট খাই না। গুড গার্ল। আমার মনে হয় ইন্ডিয়ান মেয়েরাই সিগারেট খায় না। গ্লোরিয়া বন্ধুদের মধ্যে সিগারেট বিতরণ করে নিজেরটা ধরালো। কেন বলো তো? কোনো বিশেষ কারণ নেই, ব্যাপারটা চালু হয়নি তাই। এই সময় লুসাকা বলল, কিন্তু আমি দিল্লি স্টেশনে একটা মেয়ে ভিখারিকে সিগারেট খেতে দেখেছি, হ্যান্ডমেড সিগারেট। গ্লোরিয়া অবাক হলো। তাই তুমি শিওর যে মেয়েটা ভারতীয়? নিশ্চয়। দিল্লির স্টেশনে কি বিদেশি মেয়ে ভিখারি ভিক্ষা করবে? দীপা বলল, এটা হতে পারে। এদেশের একদম নিচু তলার মানে বিত্তহীন মেয়েদের মধ্যে সিগারেট বিড়ি খাওয়ার রেওয়াজ আছে। তৃতীয় মেয়েটি, যার নাম খুব খটমটে, সে হেসে বলল, দিল্লিতে একটা এক্সিবিশনে আমি 300 বছর আগের এক রেসপেক্টেবল ইন্ডিয়ান লেডির ছবি দেখেছি, যিনি স্মোক করছিলেন পাইপের সাহায্যে, লম্বা পাকানো পাইপ। গ্লোরিয়া দীপাকে জিজ্ঞেস করল, তাহলে তোমার ব্যাখ্যায় গোলমাল থাকছে। বাড়িতে ছেলেরা যদি চোখের সামনে সিগারেট খায়, প্যাকেট টেবিলে ফেলে রাখে, কলেজের ছেলেরা যদি একসঙ্গে আড্ডা মারতে মারতে সিগারেট ধরায়, মেয়েরা কি হাত গুটিয়ে থাকবে? 50% হয়তো সিগারেটের টেস্ট খারাপ লাগে বলে খায় না, কিন্তু বাকিরা সিগারেট খেলে মেজাজ ভালো হয় না। দীপা তখন বোঝাতে বসল, এদেশের বড়দের সামনে ছোটরা সিগারেট ধরায় না, কারণ তারা মনে করে নেশার জিনিস বড়দের সামনে খাওয়া অভদ্রতা। নেশার জিনিস? কথার মাঝখানে বাধা দিল গ্লোরিয়া। সিগারেট খেলে কি নেশা হয়? মাথা ঘোরে, পা টলে, কথা জড়িয়ে যায়। যায় না, কিন্তু এদেশের ছেলেরা ঠিক কোনো যুক্তি ছাড়াই বড়দের সামনে খায় না। আর মেয়েরা তো ভাবতেই পারে না খাবার কথা। আর যেসব মেয়ে খায় তাদের হয় নিচু শ্রেণীর বলে উপেক্ষা করা হয়, আর না হয় বদচরিত্রের বলে এড়িয়ে যাওয়া হয়। লুসাকা চেঁচিয়ে উঠল, গুড গুড। তাহলে কি আমাদের সিগারেট খেতে দেখে তুমি খুব খারাপ ভাবছো? দীপা ওর কথা বলার ধরনে হেসে ফেলল। আমার কিছুই মনে হচ্ছে না। তবে এই হোস্টেলের কি নিয়ম আমি জানি না। রাস্তায় যদি সিগারেট খাও তাহলে লোকে ফিরে ফিরে তোমাদের দিকে অবশ্যই তাকাবে। অবশ্য বিদেশি বলে
তোমরা আবার কিছুটা ছাড় পেতেও পারো। গ্লোরিয়া বলল, এটা খুব ফালতু ব্যাপার। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বাস্তব মেয়ে। তুমি কেন সবাইকে বোঝাতে চেষ্টা করো না? আমাদের দেশে এখনো পড়াশোনার চল বেশি হয়নি। বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে, কিন্তু তারাও অযৌক্তিক কিছু আঁকড়ে বসে থাকে না। দীপা বলল, তোমাদের দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, শুধু শুনেছি আফ্রিকার মানুষরা মানুষের মাংস খেত। তিনটি মেয়ে একসঙ্গে চিৎকার করে উঠল। খটমটে নামের মেয়েটি একটু রেগে গিয়ে বলল, তোমার কি আমাদের দেখে ক্যানিবাল মনে হচ্ছে? দীপা লজ্জা পেল। আমি বলেছি এমন ঘটনা আমি শুনেছি। গ্লোরিয়া বলল, খুব মিথ্যে শোনি। একসময় জঙ্গলে এই ধরনের কিছু আদিবাসী ছিল, এখন সেটা ভাবাই যায় না। তাছাড়া আফ্রিকা একটা বিশাল মহাদেশ। মরক্কো, আলজেরিয়া থেকে সাউথ আফ্রিকার কেপ প্রভিন্স পর্যন্ত গাদা গাদা দেশ। আচারে ব্যবহারে জীবনযাত্রায় প্রচুর পার্থক্য। তাই আফ্রিকার মানুষকে তুমি একই চেহারায় ফেলতে পারো না। রাতে দীপা ওদের সঙ্গে খেতে নামল। সে লক্ষ্য করল অন্য বাঙালি মেয়েরা তার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে। তিনটে জাম্বিয়ান মেয়ের সঙ্গে তার কি করে ভাব হলো এমন প্রশ্ন সবার মনেই। একজন মন্তব্য করল, ওরে বাস, কি কালো! অন্ধকারে খালি গায়ে হেঁটে গেলে বোঝাই যাবে না কেউ যাচ্ছে। আরেকজন মন্তব্য করল, কালু মেম সাহেবের সঙ্গে একজন ভিড়ে গেছে। বাবা, আমি মরে গেলেও এক ঘরে ওদের সঙ্গে থাকতে পারবো না। খাওয়ার টেবিলে বসে লুসাকা ঝুঁকে পড়ে দীপাকে জিজ্ঞেস করল, ওরা কি আমাদের সম্পর্কে কিছু বলছে? দীপা অস্বস্তিতে পড়ল। দূরের মেয়েগুলোর দিকে তাকালো সে। তারপর গলা তুলে জিজ্ঞেস করল, শোনো, এরা জিজ্ঞেস করছে তোমরা কি এদের নিয়ে কিছু আলোচনা করছো? কি জবাব দেব বলে দাও। দুটো মেয়ে একই সঙ্গে মাথা নামিয়ে খেতে লাগলো। দীপা মাথা নাড়ল। না, ওরা কোনো জবাব দিল না। ভাত, ডাল, তরকারি আর মাছ খেতে তিনজনের খুব অসুবিধে হচ্ছিল। হাতে করে খেতে পারবে না বলে চামচ চেয়ে নিল তিনজনেই। কিন্তু খাওয়ার শেষে অর্ধেক খাবারই পড়ে রইল। গ্লোরিয়া বলল, প্রথমবার তো, দিন তিনেকের মধ্যেই এই খাবার অভ্যাস করে ফেলব। আমার গলা পেট জ্বলছে, প্রচুর মশলা। আমাদের সুপারের সঙ্গে কথা বলা উচিত। ওরা তো আমাদের সিদ্ধ খাবার দিতে পারে। খটমটে নামের মেয়েটি বলল, না না, এখনই নয়। গ্লোরিয়া ঠিকই বলেছে, আগে চেষ্টা করা যাক এই খাবার অভ্যেসে আসে কি না। না পারলে দেখা যাবে। এখন রোমে যখন এসেছো তখন রোমানদের মতো বিহেভ করো। দীপা হেসে ফেলল। লুসাকা জিজ্ঞেস করল, তুমি হাসছো কেন? দীপা জবাব দিল, তাহলে তোমাদের শাড়ি পরতে হয় আর প্রকাশ্যে সিগারেট খাওয়া চলবে না। গ্লোরিয়া হেসে ফেলল। ওকে, আমি যেদিন শাড়ি পরব সেদিন সিগারেট খাবো না, প্রমিস। শুধু তোমাকে কপি করে যাব সেই দিন। শুভরাত্রি জানিয়ে মেয়েরা চলে গেল নিজেদের ঘরে। নিজের টেবিলে বসে দীপা ভাবল বাবাকে প্রথম দিনের ঘটনা জানিয়ে চিঠি লিখবে। হঠাৎ তার চোখ পড়ল গ্লোরিয়ার ওপরে। একটানে ওপরের জামা খুলে বিছানায় ছুঁড়ে দিয়ে ফ্যানের রেগুলেটর বাড়িয়ে দিল গ্লোরিয়া। হচকচিয়ে গেল দীপা। আজ পর্যন্ত কোনো মেয়েকে নগ্ন শরীরে শুধু ব্রা পরা অবস্থায় দেখেনি সে। ওই অবস্থায় কিছু গোছগাছ করছে গ্লোরিয়া। দীপা চোখ বন্ধ করল। গ্লোরিয়া বলছিল, আমরা ভাবতাম ক্যালকাটাতে বেশ ঠান্ডা পড়ে, এক গাদা গরম জামা কাপড় মিছি বয়ে আনলাম। দীপা চোখ বন্ধ করল। এটা কি স্বাভাবিক আচরণ? সে কি এইভাবে দাঁড়াতে পারত? নিজের কাছে উত্তরটা স্পষ্ট, কিন্তু তবুও তো গ্লোরিয়াকে খারাপ মনে হচ্ছে না। কোনো রকম আড়ষ্টতা নেই, সংকোচ নেই। আচ্ছা, নিজের মনে যদি কোনো পাপ বোধ না থাকে
তাহলে সেই কাজটা কি অন্যায় নয়? প্রায় সেমিজের মতো, অথচ কাঁধে সরু স্ট্র্যাপের একটা জামা যার প্রান্ত হাঁটু পর্যন্ত পৌঁছেছে শরীরে জড়িয়ে শুয়ে পড়ল গ্লোরিয়া। বিছানায় মাথা রেখে বলল, তুমি মর্নিং ওয়াক করো? দীপা মাথা নাড়ল। কিন্তু করা উচিত। শরীর ভালো থাকে, মন আরো ভালো থাকে। তাছাড়া খুব ভোরে পৃথিবীর বেশিরভাগ মানুষের মন প্যাচালো হয় না। যেসব জায়গায় প্রচুর বদনাম আছে সেখানে দিনের বেলায় কোনো মেয়ে নিশ্চিন্তে হাঁটতে পারে না। সেখানে সকাল হবার সময়টায় যদি হাঁটো তাহলে ঝামেলা হবে না, কারণ বদমাইশি করার জন্য মানুষের মন তখনও তৈরি হয় না। আমার ভোরে ওঠার অভ্যাস আছে, তোমাকে ডাকবো? ডেকো। দীপা বড় আলো নিভিয়ে দিয়ে টেবিল ল্যাম্প জ্বালালো। গ্লোরিয়া জিজ্ঞেস করল, কে লিখছ তুমি? চিঠি। বয়ফ্রেন্ডকে? আমার বাবাকে। দীপা হাসল। বাবা? শব্দটি মৃদুস্বরে উচ্চারণ করল গ্লোরিয়া। তোমার বাবাকে খুব ভালোবাসো তুমি? প্রশ্ন কানে যেতেই দীপা মুখ ফিরিয়ে দেখল টেবিল ল্যাম্পের আলো ঘরের ওদিকে যাচ্ছে না। প্রায় অন্ধকারে মিশে আছে গ্লোরিয়ার বিছানা। চট করে জবাব দিতে পারল না দীপা। সে কি অমরনাথকে ভালোবাসে? ভালোবাসে কাকে বলে? সে যেদিন স্কুল ফাইনাল পাশ করেছিল সেদিন চা বাগানের স্কুলের মাঠে অমরনাথ অনেক ছেলে মেয়ে মাস্টারমশাইদের সামনে তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠেছিলেন। কেন? যে অমরনাথ প্রায় ঘাড় থেকে নামানোর জন্য বালিকা অবস্থায় তার বিয়ে দিয়েছিলেন, তিনি কেন কাঁদবেন? তার রুচি এবং মনের গড়ন বুঝেও প্রতুলবাবুর হাত থেকে তার জন্যই টাকা নিতে যে লোকটা দ্বিধা করেনি, ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার পর যার সঙ্গে সে কথা বলা বন্ধ করে দিয়েছিল, নিজের অসুস্থ অবস্থাতেও সেই একই লোক কেন ব্যাংকে নির্দেশ দেবে কলকাতার হোস্টেলের ঠিকানায় টাকা? তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? দীপা মাথা নাড়ল। অসম্ভব। তোমার মতো সুন্দর দেখতে মেয়ে সম্পর্কে ছেলেরা উদাসীন থাকতে পারেই না। দীপা বলে, তুমি আমার কাছে সত্য বলছো না? গ্লোরিয়া, আমাদের দেশে বিয়ের আগে কোনো ছেলে মেয়ের বন্ধুত্ব এখনও প্রকাশ্যে স্বীকৃতি পায় না। কোনো অভিভাবক এটা করতে অনুমতিও দেন না। আমি তো বললাম বন্ধুত্ব, আর তার বেশি এগিয়ে যেতে চাইলে বাড়ি থেকেই বেরিয়ে যেতে হয় তাকে। গ্লোরিয়া উঠে বসল। আমি তোমার কথা বুঝতে পারছি না। ভালোবাসতে হলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? কিরকম সংখ্যায় এমন ঘটনা ঘটে? 10,000-এ একজন মেয়ে সাহসী হলেও হতে পারে। কিন্তু কেন? আমাদের এখানে মেয়েরা বিয়ে করে না, মানে তাদের বিয়ে দেয়া হয়। তার মানে তোমরা মন থেকে শরীরে পৌঁছাও না। একটা অজানা অচেনা লোকের সঙ্গে প্রথমে শরীরের সম্পর্ক তৈরি করে মনে পৌঁছতে দাও। তা সম্ভব? আমি এও জানি না। সারা জীবন পাশাপাশি থেকেও হয়তো হুকুম মেনে চলাটাই এদেশের বিবাহিত মেয়েরা দাম্পত্য জীবন করা বলে মনে করে। গ্লোরিয়া ধীরে ধীরে শুয়ে পড়ল। দীপা আবার ঘুরে বসল। কলম খুলে সে লেখা শুরু করল। শ্রীচরণীশ বাবা, তোমার শরীর এখনো ভালো হয়নি বলে মামা বললেন। তুমি নিশ্চয়ই যত্নে আছো, কিন্তু চিন্তা ভাবনা করলে শুধু যত্নে শরীর সারবে না। আমার মনে হয় তুমি আমার জন্য চিন্তা করো। আমি বলি কি, আমি এখন অনেক বড় হয়েছি, আমার জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছি, তা তুমি জানো। আমার হোস্টেলের নাম ঠিকানা পেছনে দিলাম, মামাই সব ব্যবস্থা করে দিয়েছেন। আজ এখানে আমার প্রথম রাত। আমার রুমমেট হিসেবে আছে আফ্রিকা মহাদেশের জাম্বিয়া বলে একটি দেশের মেয়ে। আমরা যাকে নিগ্রো বলি ও তাই, কিন্তু এত পরিষ্কার কথা এবং আচরণ যে আমি মুগ্ধ হয়ে গেছি।
ওর গায়ের রং গাঢ় তামাটে, কথা বলে ইংরেজিতে। আমরা যেভাবে ইংরেজি বলতে এদেশে শুনেছি তা থেকে একটু আলাদা। একদম অজানা দেশে কোনো মানুষের সঙ্গে এক ঘরে রাত কাটানোর অভিজ্ঞতা এই আমার প্রথম, তুমি জানো। কিন্তু অন্য মেয়েরা একে এড়িয়ে চললেও আমার শুধুই কৌতূহল হচ্ছে। ক্লাস শুরু হবে আগামীকাল। তুমি ভেবো না, আমি মন দিয়ে পড়াশোনা করব। মাকে আমার প্রণাম, ভাইদের স্নেহ, আর তোমাকে আমার। দীপা কলম তুলল। ভক্তিপূর্ণ প্রণাম শব্দ দুটি অভ্যেসে এসে যাচ্ছিল। সে গ্লোরিয়ার দিকে তাকালো। গ্লোরিয়া এখন চুপচাপ, হয়তো ঘুমিয়ে পড়েছে। ও জিজ্ঞাসা করেছিল বাবাকে ভালোবাসে কিনা। আচ্ছা, ভক্তিপূর্ণ প্রণামে কি ভালোবাসা থাকে? দীপা ঠোঁট কামড়াল। গত বছর থেকে আফ্রিকার কিছু দেশের সঙ্গে ভারতবর্ষের সাংস্কৃতিক আদান প্রদান প্রকল্প মতো ছেলেমেয়েরা এখানে পড়তে আসছে। সংখ্যায় তারা খুব অল্প এবং তাদের মেলামেশার চৌহদ্দিটাও খুব সীমিত। গ্লোরিয়া তাদের ব্যতিক্রম। দীপা লক্ষ্য করেছিল ওর মধ্যে কেমন একটা একরোখা ভঙ্গি আছে। কেন নয়? এই প্রশ্নটা শুধু মুখে বলে ক্ষান্ত হয় না, শরীরের ভঙ্গিতেও ফুটে ওঠে। প্রথম দিন ভোর 4টের সময় ঘুম ভাঙিয়েছিল সে দীপার। একমাত্র পরীক্ষার আগে ছাড়া ওই সময়ে চোখ মেলার অভ্যেস নেই, কিন্তু মেনে নিয়েছিল সে। শাড়ি পাল্টে চুল আঁচড়ে বেরোবার জন্য তৈরি হতেই দেখতে পেল গ্লোরিয়া কেডস, শর্টস আর জামা পরে তৈরি। সে আঁতকে উঠেছিল। এমা! গ্লোরিয়া অবাক হয়ে একান্ত বাঙালি শব্দটি শুনে জিজ্ঞেস করেছিল, ওটার মানে কি? তুমি কি ওই হাফ প্যান্ট পরে বাইরে বেরোবে? হাফ প্যান্ট? এটা তো শর্টস। জগিং কিংবা দৌড়াবার সময় সারা পৃথিবীর মেয়েরা পরে থাকে, তোমার নেই? না, কিন্তু সবাই তোমার পায়ের দিকে তাকিয়ে থাকবে। তাকুক, মাই লেগস আর নট ব্যাড। সত্যি এত ভালো পা দীপা কখনো দেখেনি। অবশ্য এদেশে বাঙালি মেয়েদের পা 12 বছরের পরে দেখা সম্ভবও নয়। সে নিজের পা বাথরুমের বাইরে কোনোদিন দেখেছে কি? আর বাথরুমের ভেতরেও পা দেখার কথা কখনো খেয়ালে থাকে? কিন্তু গ্লোরিয়ার পায়ের গড়ন এত চমৎকার, একটু মেদ নেই। দীর্ঘ পা দুটি যেখানে যেমন হওয়া উচিত, মা কালীর পা থেকেও সুন্দর। দীপা ভেবেছিল বলে, তুমি ঠিক করেছিলে রোমে থাকতে হলে রোমানদের মতো আচরণ করা উচিত। অতএব ওই বস্তুটি খুলে পায়ের পাতা ঢাকা প্যান্ট পরে বের হও। কিন্তু সে কিছু বলেনি। এখন এই সময়ে রাস্তায় নিশ্চয়ই মানুষ নেই। গ্লোরিয়া যদি এতে স্বস্তি পায়, থাক না। মুশকিল হয়েছিল হোস্টেলের মেইন গেট নিয়ে, সেটি তালা মারা। সাধারণত আলো ফুটলে দারোয়ান চাবি বের হয়। গ্লোরিয়া তালা দেখে জিজ্ঞেস করল, গেট কিপার কোথায়? তাকে ডাকতে হবে। দীপা একটা ঝামেলার গন্ধ পেল। 4:30 সময় বেচারার ঘুম ভাঙালে সুপারের কাছে অভিযোগ পৌঁছাতে পারে। সে ডাকাডাকি করতে নিষেধ করল। গ্লোরিয়া জিজ্ঞাসা করল, কেন? আমরা কি গেট টপকে বাইরে যাব? মর্নিং ওয়াক করার রাইট আমাদের থাকবে না কেন? দারোয়ানের দরজায় ধাক্কা দিয়ে সে ঘুম ভাঙিয়েছিল লোকটার। এমন অদ্ভুত পোশাকের মহিলার দর্শন পেয়ে লোকটা হতভম্ব। গ্লোরিয়া যা বলছে তা তার মাথায় ঢুকছে না। দীপা একটু পিছিয়ে ছিল, এবার এগিয়ে গিয়ে বুঝিয়ে বলল ব্যাপারটা। লোকটা বলল, রাত 9টার পর সুপারের পারমিশন ছাড়া দরজা খোলা নিষেধ। দীপা বলল, ঠিক, কিন্তু এখন আর রাত কোথায়? দিন তো ফুটলো বলে। আর এই মেম সাহেবের সকালবেলা না হাঁটলে শরীর খারাপ হয়। কিছুক্ষণ ভেবে নিয়ে লোকটা দরজার তালা খুলেছিল। দীপা লক্ষ্য করেছিল তারা বাইরে বেরিয়ে আসা মাত্রই সে আবার তালা দিয়ে ভেতরে চলে গেল। এখনও অন্ধকার ফিকে হয়ে মাখামাখি কলকাতার শরীরে। গ্লোরিয়ার সঙ্গে পাল্লা দিতে পারছিল না দীপা। একে সে অনেক লম্বা, তারপর ক্ষিপ্র পায়ে চটপট এগিয়ে যাচ্ছিল হাঁটার ভঙ্গিতেই। হেদুয়ার মুখে পৌঁছে সে চিৎকার করে উঠল, দারুণ! ওর ভেতরে দৌড়ানো যাবে। দীপা দেখল ওই সময়ও কিছু বৃদ্ধ প্রাতঃভ্রমণ করতে এসে হতভম্ব ভঙ্গিতে দাঁড়িয়ে পড়েছেন গ্লোরিয়াকে দেখে। গ্লোরিয়া তখন কোমরে হাত রেখে একই জায়গায় সোজা হয়ে লাফাচ্ছে। 20 বার লাফিয়ে গ্লোরিয়া বলল, চলো দৌড়াই। দীপা হাত নাড়ল। না বাবা, এই শাড়ি পরে দৌড়াতে পারবো না।
তুমি কালকে শর্টস পরবে, আমার কাছে নতুন একটা আছে। দীপা মনে মনে বলল, পাগল। ওরা হেদোয়ার ভিতরে ঢুকে পড়ল। পেছন পেছনে বৃদ্ধরাও আসছেন, তাদের সংখ্যা এখন বেড়েছে। গ্লোরিয়া বলল, তুমি জ্বরে হাঁটো, আমি দৌড়াই। বলেই সে দৌড়াতে লাগলো। এখন অন্ধকার যাব যাব করছে। গ্লোরিয়ার শরীরটা একটা কালো চিতার মতো ক্ষিপ্র ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই হেদুয়ায় বেড়াতে আসা কিছু মানুষ থমকে ওর ছোটা দেখতে আরম্ভ করলো। একা হাঁটতে আরম্ভ করতে দীপার বেশ ভালো লাগলো। অল্প হাওয়া বইছে, আকাশটা পরিষ্কার হচ্ছে। অনেক অনেক আগে চা বাগানের এমন ভোরে সে বিছানা ছেড়ে উঠে শিউলি ফুল কুড়াতে ছুটে যেত। তখন কি আকাশ আরও উজ্জ্বল, আরও নীল থাকত? বয়সের সঙ্গে সঙ্গে প্রকৃতিও কি ঔজ্জ্বল্য হারায়? হঠাৎ পেছন থেকে গ্লোরিয়ার গলা ভেসে এলো, Hurry up, girl! এক রাউন্ড কমপ্লিট। পাশ কাটিয়ে সে ছুটে গেল আবার। একটু একটু করে শরীরে ঝরঝরে ভাব এলো দীপার। মন ভালো। দুপাক খেয়ে দীপার পাশে এসে দাঁড়ালো গ্লোরিয়া। এর মধ্যে বেশ ঘেমে গেছে সে। হেদুয়ায় সাঁতার কাটতে ক্লাব মেম্বাররা চলে এসেছে। সেদিকে তাকিয়ে গ্লোরিয়া বলল, কস্টিউম আনলে একটু সাঁতার কাটা যেত। দীপা বলল, রক্ষে করো, তোমার এই পোশাক দেখার জন্যই পেছনে দর্শক জমে গিয়েছে। গ্লোরিয়া পেছনে ফিরে লোকগুলোকে দেখল, তারপর হাসল। এদের বই পাওয়ার কিছু নেই, কারণ এদের দাঁত নেই, নখ নেই, শুধু চোখ আছে। আমাকে যদি কেউ চোখ দিয়ে রেপ করে খুশি হয়, আমি শুধু তাকে করুণা করতে পারি, এর বেশি কিছু না। পুরুষ মানুষ যে কত খারাপ হতে পারে তা আমার চেয়ে বেশি কেউ জানে না। দীপাবলি। কলেজে মায়ার সঙ্গে চমৎকার সম্পর্ক তৈরি হয়ে গেল দীপার। এত অকপট কথাবার্তা, খামোখা লজ্জা না টেনে আনা, ছেলেদের সঙ্গে প্রকাশ্যে তুইতকারি করে নিজের মতামত জানিয়ে দেওয়া, ও যেন 50 দশকের বাঙালি মেয়ে নয়। মায়া বলছিল, আমাদের দেশের মেয়েরা এককালে স্বাধীনতা সংগ্রাম করেছে। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দার, এমন কত মহিলা। কিন্তু এখন চারপাশে তাকালে কেউ কি সে কথা বিশ্বাস করবে? দীপা জবাব দিয়েছিল, যেসব ছেলে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারে, মেয়েদের সিটি দেয়, যেসব লোক ব্যাগ হাতে করে অফিসে কেরানিগিরি করতে যায়, অথবা যে বাঙালিরা টাকা রোজগারের ধাক্কায় ছুটে বেড়াচ্ছে, তাদের দেখে কেউ কি বলবে একজন সুভাষচন্দ্র এদের মধ্য থেকেই উঠে এসেছিলেন? ওয়েল সেইড। মায়া ওর হাত চেপে ধরেছিল। আমি একচোখা হয়ে গিয়েছিলাম। আচ্ছা দীপা, তোমার এদেশের রাজনীতি সম্পর্কে কি ধারণা? কোনো ধারণা নেই। তুমি কমিউনিজম নিয়ে পড়াশোনা করেছো কখনো? না, সেই সুযোগ পাইনি। পড়তে চাও? আপত্তি নেই। আমি তোমাকে পড়তে দেব। আমি বিশ্বাস করি ভারতবর্ষের মানুষের স্বাধীনতা 1947-এর 15ই আগস্ট আসেনি। একমাত্র কমিউনিজমের আদর্শ দেশে প্রতিষ্ঠিত হলেই মানুষের প্রকৃত স্বাধীনতা আসবে। কমিউনিস্টরা দেশকে স্বাধীন করবে? মানুষকে। তুমি আমাদের ইউনিয়ন অফিসে এসো না। না মায়া, আমি রাজনীতিতে জড়াতে চাই না। কিন্তু রাজনীতি ছাড়া কোনো আধুনিক মানুষ বাঁচতে পারে না। ধরো তুমি কোনো সৃষ্টি করতে চলেছ, আর তার জন্য তোমার একটা অনুকূল পরিবেশ পাওয়া দরকার। স্বার্থান্বেষী কোনো দল ক্ষমতায় থেকে সেই পরিবেশ তৈরি হতে দিচ্ছে না। তোমার সক্রিয় সমর্থনে কমিউনিজম সেই পরিবেশ এনে দিতে পারে। অর্থাৎ মানুষ তার অধিকার অর্জন করতে পারে কমিউনিজমের মাধ্যমেই। এ নিয়ে তর্ক করা যায়। আমি কমিউনিজম বিরোধী নই, তবে এদেশের স্বাধীনতা আন্দোলনে সাধারণ মানুষ বিশ্বাস করেছিলেন মহাত্মা গান্ধীকে, কারণ কমিউনিজমে বিশ্বাসীরা এদেশের স্বাধীনতা সংগ্রামে তেমন অংশ নেয়নি। কংগ্রেস খারাপ ভাবলে মানুষ তখন তার ডাকে ঘর ছেড়ে বেরিয়ে আসতো না। মানুষ ভেবেছিল তাদের মুক্তি আসবে কংগ্রেসের মাধ্যমেই। আর রাজনীতি বড় গোলমেলে জিনিস, আমার এ নিয়ে ভাবতে ভালো লাগে না। বরং মেয়ে হয়ে জন্মেছি বলেই আমার অনেক কিছু নিয়ে ভাবার আছে। যেমন? মায়া উৎসুক হলো।
আমরা এমন কিছু সংস্কার বা ধারণা নিয়ে যুগ যুগ ধরে জীবনযাপন করছি যার পেছনে আসলে কোনো যুক্তি নেই। আমি মফস্বলের মেয়ে, সেখানকার পরিবেশে অনেক কিছু করা এখনো সম্ভব নয়, কিন্তু কলকাতার মতো বড় শহরে সেটা কেন মানা হবে? এখানে তো কেউ কাউকে চেনে না, তাহলে লোকলজ্জা বাধা হয়ে দাঁড়াবে কেন? তুমি কি ব্যাপারে কথা বলছো দীপাবলি? মেয়েদের জীবনযাত্রা নিয়ে। কয়েকজন অভিভাবক প্রিন্সিপালের কাছে অভিযোগ করলেন তাদের মেয়েদের বিরক্ত করা হয়েছে, আর প্রিন্সিপাল সেই মেয়েদের ডেকে জানতে চাইলেন না কেন। তোমরা আবার সেসব মেয়ের খোঁজ করতে এলে ইউনিয়ন থেকে, আর সব কিছুর ফল হলো কয়েকজনের বিয়ে হয়ে গেল। বিয়ে যেমন হলো তেমনি কয়েকজন অভিভাবক ছাড়াই কলেজে আসার স্বাধীনতা পেল না? ইউনিয়ন থেকে আমরা কি করতে পারতাম? কিছু না, অবহেলা করতে পারতে। কলেজে ছেলেমেয়েরা যে বেলেল্লাপনা করতে আসে না, একটা ছেলের সঙ্গে দুটো কথা বললে যে চরিত্র নষ্ট হয়ে যায় না, এই বোধ অভিভাবকদের মনে সঞ্চারিত হবার আগেই মেয়েদের মনে সেটা ঢোকানো উচিত। জানো, আমার রুমমেট গ্লোরিয়া জাম্বিয়ার মেয়ে। গ্লোরিয়াকে আমি চিনি, কলেজ স্পোর্টসে নাম দিয়েছে। আমাদের জীবনের এইসব গল্প আর সমস্যা শুনেও হতভম্ব হয়ে যায়। ব্যাপারটা যেন ওর মাথায় ঢুকতেই চায় না। কেউ এসে যদি আমাদের বলে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, তাহলে তাকে যা মনে হবে ওরও যেন এইসব কথা শুনে তাই মনে হয়। অথচ জাম্বিয়া মোটেই উন্নত দেশ নয়, বিলেত ফ্রান্স নয়। ওদের দেশেও গরিব মানুষের সংখ্যা খুব বেশি, কিন্তু মোটা দাগের কতগুলো ব্যাপার ওরা ঝেড়ে ফেলেছে অনেক দিন আগে। মায়া চুপচাপ দীপার কথা শুনছিল। এবার সে ঘড়ি দেখল। তুমি এখন কি করছো? হোস্টেলে ফিরে যাব, কিছু তো করার নেই। তাহলে আমার সঙ্গে চলো, 8টার মধ্যে ফিরে আসবে। রাজনীতির মধ্যে আমাকে টানবে না। আরে না না, আমি তোমাকে বুঝে গিয়েছি। দীপা হেসে ফেলল। সে নিজেকেই এখনো বুঝতে পারল না, আর মায়া তাকে এত অল্প সময়ে বুঝে গেল। কিন্তু মুখে কিছু বলল না। হেদুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় উল্টো ফুট থেকে ডাক ভেসে এলো, হে মায়া! দীপা দেখল দুজন দাঁড়িয়ে আছে। একজনের পরনে পাজামা পাঞ্জাবি, গালে দাড়ি, কাঁধে কাপড়ের ব্যাগ। মায়া ওকে ইশারা করে রাস্তা পার হলো। কি ব্যাপার, তুমি এখানে? দাড়িওয়ালা ছেলেটি বলল, সুজয়ের কাছে এসেছিলাম, চা খাবে? না, এর নাম দীপাবলি, আমাদের কলেজে এসেছে জলপাইগুড়ি থেকে। ওকে নিয়ে একবার বাড়িতে যাব। দীপা, আলাপ করিয়ে দিচ্ছি, ওর নাম সমিত, মণি কলেজে পড়ে, দারুণ নাটক করে। আমাদের একটা গ্রুপ আছে, মানে গ্রুপটা নতুন ফর্ম করছি। সুজয়ের লেখা নাটক সমিত পরিচালনা করছে। সুজয় ছেলেটি ছিমছাম বলল, একটু ভুল হয়ে গেল, আমি একটি বিদেশি নাটকের ভাবানুবাদ করছিলাম। সমিত সেটাকে মেজে ঘষে তার চেহারাটাই বদলে ফেলেছে। সমিত এক দৃষ্টিতে কিছুক্ষণ দীপার দিকে তাকিয়ে থেকে বলল, তো একদিন আসেন না আমাদের গ্রুপে, বুড়ো হাবড়া কেউ নেই, ভালোই লাগবে। দীপা হাসল শুধু। এরই মধ্যেই পথচারীরা ঘুরে ঘুরে তাদের দেখে যাচ্ছে। মায়া ওদের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলো। দীপা জিজ্ঞাসা করল, তুমি ছেলেদের সঙ্গে নাটক করো নাকি? হ্যাঁ, নাটক আমার সেকেন্ড লাভ, ফার্স্ট লাভ অবশ্যই রাজনীতি। বাড়িতে কিছু বলে না? কে বলবে, মা আর আমি। মা আমার বন্ধু। আত্মীয় স্বজন? আই ডোন্ট কেয়ার। তুমি কি নাটক করে টাকা পাও? ধুর, আমরা যে থিয়েটার করছি তাতে ঘর থেকে পয়সা ঢালতে হয়, এ কি আর বোর্ডের নাটক? কিন্তু আমরা ভালো নাটক করতে চাই, শিল্পের জন্য জীবন। এদেশের মানুষের রুচি নষ্ট হয়ে গেছে এক গাদা বাজে নাটক দেখে দেখে। আমরা এমন নাটক করতে চাই যাতে সততা থাকবে, যা দেখার পর মানুষ ভাববে। এই যে সমিতকে দেখলে, ওর প্রাণশক্তি খুব বেশি। ওর কাছে থাকলে একটা আলাদা উৎসাহ আপনা আপনি তৈরি হয়ে যায়। তার মানে তোমরা রাজনৈতিক নাটক করো? না হে, মানুষের নাটক, মানুষের কথা। একটা পুরনো বাড়িতে ওরা ঢুকলো। বাড়িটির শরীর থেকে প্লাস্টার খসে পড়েছে, বোঝাই যায় অনেকগুলো পরিবার এখানে বাস করছে। মায়া হেসে বলল, 150 বছরের পুরনো বাড়ি, এরও বোধহয় আমাকে আর সহ্য হচ্ছে না। গা থেকে চুনবালি খসিয়ে ফেলছে।